হ্যালো স্টুডেন্টস, আজকে সমস্ত 10 স্টুডেন্টসদের বলছি আজকে আমরা নতুন একটা ভীষণ ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার শুরু করছি এবং চ্যাপ্টারটা বুঝতে পারলে ভীষণ ভালো লাগবে এবং খুব সুন্দর, পড়তে ভীষণ ভালো লাগবে। তো চ্যাপ্টারের পুরো নামটা আমি লিখিনি, প্রথমে লিখেছি বংশগতি, তোমাদের 3 নম্বর চ্যাপ্টার যেটা। তো বংশগতিটা আজকে আমি শুরু করব এবং প্রত্যেকটা এই চ্যাপ্টারের প্রত্যেকটা পার্ট ভীষণ ইম্পর্টেন্ট। তো প্রথমে যেটা আমাদেরকে জানতে হবে, ইন্ট্রোডাক্টরি পার্ট বলতে আমি বলতে পারি, ধরো আমাদের চলতে ফিরতে অনেক কিউরিওসিটি জন্মায়। কিরকম যে আমরা কেন বাবা মায়ের মতো দেখতে, হয় বাবার বাড়ির মতো দেখতে, নয় মায়ের বাড়ির আত্মীয়ের মতো দেখতে, কেন পাশের বাড়ির লোকটার মতো নয় কেন, বা পাশের দেশের লোকটার মতো নয় কেন? সেটা আমরা অলরেডি সেকেন্ড চ্যাপ্টারে পড়ে এসেছি, তাই তো? যে আমরা আমাদের বাবা মায়ের ডিএনএ পেয়েছি, বাবা মায়ের ক্রোমোজোম পেয়েছি, তাই আমরা বাবা মায়ের মতো দেখতে কিংবা বাবার পরিবারের কারণ কিংবা মায়ের পরিবারের কারণ মতো আমাদের গঠন আকৃতি হয়ে থাকে। কিন্তু বিষয় হচ্ছে, ধরো কারো বাবা লম্বা, কারো মা বেটে, বা মা লম্বা বাবা বেটে, সেক্ষেত্রে সন্তান কি হবে আমি কি করে আন্দাজ করব? তোমার কি মনে হয় কি হওয়া উচিত? লম্বা হওয়া উচিত না বেটে হওয়া উচিত? ধরো কারো বাবাও বেটে মামা বেটে, সেক্ষেত্রে আমরা সহজে বলে দিতে পারি সন্তানটা বেটে হবে, বা মাও লম্বা বাবাও লম্বা, সন্তানটা লম্বা হলো। কিন্তু যদি উল্টো হয়, আগে থেকে কি বলা সম্ভব কি হবে? হ্যাঁ, বলা সম্ভব। এটা কে আমাদের শিখিয়েছেন? গ্রেগর জোহান মেন্ডেল। এই বংশগতি সম্পর্কে যাবতীয় ধারণা প্রথম তার মাথায় আসে। তার মাথায় প্রথম কৌতূহলটা জন্মায় কিভাবে বৈশিষ্ট্যগুলো জনিত্রী দেহ থেকে অপত্য দেহে সঞ্চারিত হয়, কারটা বেশি প্রাধান্য পায়। যখন দুটো বিপরীত বৈশিষ্ট্যের মিলন হয়, সন্তান মানে কি? বাবার 23টা ক্রোমোজোম, মায়ের 23টা ক্রোমোজোম নিয়ে আমাদের শরীর তৈরি। মানে আমাদের প্রতিটা কোষে যে 46টা ক্রোমোজোম আছে, তার 23টা হচ্ছে বাবার থেকে পেয়েছি, বাকি 23টা মায়ের থেকে পেয়েছি। তাহলে আমার মধ্যে, আমি মানুষটার মধ্যে কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে? মায়েরটা বেশি না বাবারটা বেশি? দুজনেই তো সমান সমান কন্ট্রিবিউশনে আছে, তাহলে কারটা বেশি হওয়া উচিত? তো সেটা জানতেই গ্রেগর জোহান মেন্ডেল বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং আমাদেরকে সমাধান সূত্র তুলে ধরেছেন। তিনি একজন অস্ট্রিয়ার ধর্মযাজক ছিলেন, তাকে বংশগতির জনক বলা হয়। তো তিনি যে সময় এই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করেছিলেন, আমরা আজকে যে এত কিছু ক্রোমোজোম, ডিএনএ, জিন, বৈশিষ্ট্য, এত কিছু সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। তিনি পরীক্ষালব্ধ ফলাফল থেকে একটা একটা করে ধারণায় পৌঁছেছেন এবং আমাদেরকে সেই ধারণাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। তো একটা জিনিস বংশগতি পড়তে গেলে প্রথমে কিছু টার্মিনোলজি আছে যেগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে বা জানতে হবে, বুঝতে হবে। তারপর আমরা বের করতে পারবো, আমরা নিজেরাই বের করতে পারবো যে বাবার যদি এই বৈশিষ্ট্য হয়, মায়ের যদি ওই বৈশিষ্ট্য হয়, তাহলে আমাদের কোন বৈশিষ্ট্য হবে। বা বাবার ব্লাড গ্রুপ যদি এটা হয়, মায়ের ব্লাড গ্রুপ যদি এটা হয়, আমরা কিন্তু এখান থেকে বলে দিতে পারবো যে আমার ব্লাড গ্রুপ কি কি হতে পারে। এটা তোমরা নিজেরাই বের করতে পারবে এবং সেটা অঙ্কের মতো বিষয়, করতে ভীষণ ভালো লাগবে। কিন্তু সেই বিষয়ে যাওয়ার আগে কতগুলো টার্ম আমাদেরকে জানতে হবে। প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে, দুটো শব্দ, সেটা হচ্ছে প্রকরণ আর একটা হচ্ছে পরিব্যক্তি বা মিউটেশন। আমরা কিন্তু যারা যৌন জননের ফলে সৃষ্টি হই, তারা হুবহু বাবা মায়ের মতো দেখতে হই না। আমাদের মধ্যে নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। বাবার বৈশিষ্ট্য আছে হয়তো বাবার মতো চোখটা, কি মায়ের মতো নাকটা, কিন্তু হাইটটা বাবার মতো, কিন্তু হয়তো মুখের গঠনটা নিজের মতো, না বাবা না মা, দুজনের মাঝখানে। তাহলে এই যে নতুন বৈশিষ্ট্যটা আমি পেলাম, কিভাবে পেলাম? প্রকরণের মাধ্যমে পেলাম। প্রকরণটা কি জিনিস? যখন আমাদের মিওসিস হয়েছিল বা মিওসিস হয়, শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হওয়ার সময়, তখন আমরা ক্রসিং ওভার করেছিলাম। সেখানে দেখেছিলাম যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খন্ডাংশের বিনিময় হচ্ছে, যার ফলে নতুন নতুন বৈশিষ্ট্যযুক্ত ক্রোমোজোম আসছে, আর সেই ক্রোমোজোমগুলো আমাদের শরীরে এসছে। ওই যে নতুন বৈশিষ্ট্যযুক্ত ক্রোমোজোম এসছে, তার কারণে আমাদের শরীরে নতুন বৈশিষ্ট্য হয়েছে।
এটাই হচ্ছে প্রকরণ। যে কারণে বা যে বৈশিষ্ট্যের কারণে বা ক্রোমোজোমের গঠনগত পার্থক্যের কারণে যখন আমাদের মধ্যে নতুন কোনো বৈশিষ্ট্যের আবির্ভাব হয় বা জনিত্রজনের সাথে আমাদের পার্থক্য সৃষ্টি হয়, তখন আমরা তাকে বলে থাকি প্রকরণ। তাহলে কি বললাম? প্রকরণ। একটা এক্সাম্পল দিই, প্রকরণ কাকে বলবো? যেমন ধরো কারোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আমাদের এই যে কানের লতিটা আছে, এটা কারোর দেখা যায় যে এভাবে যুক্ত থাকে, অনেকেই থাকে এরকম যুক্ত, কারো আমাদের মুক্ত, যেমন আমার ক্ষেত্রে দেখো মুক্ত। তো এই যে পার্থক্য, কারো যুক্ত কারো মুক্ত, এটা কিসের জন্য হয়েছে? প্রকরণের জন্য। কেউ জিভ রোল করতে পারে, সবাই দেখবে জিভ রোল করে, এইভাবে যদি জিভ রোল করো, সবাই কিন্তু রোল করতে পারে না। তো যাদের ক্ষেত্রে রোল করতে পারে তাদের ক্ষেত্রে হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, যারা পারে না তাদের ক্ষেত্রে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো এটা হচ্ছে প্রকরণ। আর একটা টার্ম কি বললাম? মিউটেশন, বা বাংলায় বললে পরিব্যক্তি। এটা কিন্তু হঠাৎ পরিবর্তন। হঠাৎ পরিবর্তন মানে প্রথমে আমরা দেখেছিলাম এটা একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে একটা নিউক্লিওলাস, তাই তো? এটা ছিল নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা, এই নিউক্লিয় জালিকা কি হয়েছিল? এরকম ভাবে নিজেদের মধ্যে পেঁচিয়ে 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 আস্তে আস্তে কোন গঠনটা নিয়েছিল? এই গঠনটা নিয়েছিল। এটাকে আমরা বলেছিলাম ক্রোমোজোম, তাই তো? এবং ক্রোমোজোম কি নিয়ে তৈরি হয়েছিল? তৈরি হয়েছিল নিউক্লিক অ্যাসিড আর হিস্টোন প্রোটিন। একটু সেকেন্ড চ্যাপ্টারের ফার্স্ট দিকটা খাতাটা খুলে দেখবে, বলা হয়েছিল যে ক্রোমোজোম তৈরি হয়েছে নিউক্লিক অ্যাসিড এবং ক্ষারীয় হিস্টোন প্রোটিন, কিছু নন হিস্টোন প্রোটিন এবং ধাতব আয়ন নিয়ে। তো এই নিউক্লিক অ্যাসিডটা কি? নিউক্লিক অ্যাসিডটা কি? ডিএনএ, হয় ডিএনএ না হলে আরএনএ। তাহলে আমরা বলতে পারি যে ক্রোমোজোম তৈরি হয়েছিল ডিএনএ নিয়ে। এবার যদি আরেকটু ভেতরে যাই, ডিএনএ কি নিয়ে তৈরি হয়েছিল? নিউক্লিওটাইড দিয়ে। নিউক্লিওটাইড কি? আমি বলেছিলাম এটা ছিল সুগার, এটা ছিল আমার 1 নম্বর বাহু, এখানে ছিল নাইট্রোজেন বেস, এখানে ছিল আমার ফসফেট গ্রুপ। তাহলে এই তিনটাকে নিয়ে তৈরি হয়েছিল কি? নিউক্লিওটাইড। তাহলে সুগার, ফসফেট এবং নাইট্রোজেন বেস নিয়ে আমাদের তৈরি হয়েছিল নিউক্লিওটাইড। এই অসংখ্য নিউক্লিওটাইড একটার উপর আরেকটা সাজিয়ে তৈরি হয়েছিল ডিএনএ, তাই তো? এরকম ছবিটা ছিল। ধরো এখানে অ্যাডেনিন নিলাম, এখানে গুয়ানিন, এখানে থাইমিন, এখানে তো ফসফেট গ্রুপ, কানেক্ট করে দিলাম, তাই তো? ঠিক উল্টো দিকে কি ছিল? ডবল বন্ড দিয়ে টি ছিল, ট্রিপল বন্ড দিয়ে সি ছিল, এ ছিল। এটা আমরা ডিএনএ গঠন এরকম করে করিয়েছিলাম, তাই তো? তো তাহলে এইরকম ডিএনএ নিয়ে তৈরি হয়েছে কি? ক্রোমোজোম। আর একবার আমি রিভার্স করছি, নিউক্লিয় জালিকা পেঁচিয়ে তৈরি হলো ক্রোমাটিন জালিকা, সরি ক্রোমোজোম, সেটা এরকম একটা গঠন নিল। ক্রোমোজোমের ভেতর থেকে দেখলাম আমরা তৈরি হয়েছে নিউক্লিক অ্যাসিড এবং হিস্টোন নন হিস্টোন প্রোটিন নিয়ে। তো হিস্টোন নিউক্লিক অ্যাসিড কি নিয়ে তৈরি? হয় ডিএনএ না হয় আরএনএ। তো ডিএনএ এর গঠন যদি আমরা দেখতে চাই তাহলে দেখবো এরকম সুগার পরপর পরপর প্রতিটা নিউক্লিওটাইড, এই যে নিউক্লিওটাইড একটার পর একটা নিউক্লিওটাইড সাজিয়ে ডিএনএ তৈরি হয়েছে, D23 ডিএনএ, তাই তো? আর ডিএনএ আমাদের বংশগতির
ধারক ও বাহক, অর্থাৎ আমাদের যাবতীয় একেবারে চুল থেকে পায়ের নখ পর্যন্ত যাবতীয় যা বৈশিষ্ট্য প্রকাশ পায় ডিএনএ এর মাধ্যম দিয়ে। তো তার মধ্যেও একটা বিষয় ছিল জিন ছিল। কোথাও কোনোদিন জিনের ছবি ওভাবে আমরা দেখতে পাই না। আসলে জিন কিছুই নয়, ডিএনএ ক্ষুদ্রতম অংশ। তো মনে রাখবে ডিএনএটা তো এতটুকু নয়, আরো অনেকটা বড়। তো আমি জাস্ট এতটুকু এঁকেছি যতটুকু বোঝানোর জন্য যথেষ্ট। তো এই তিনটে করে নাইট্রোজেন বেস, তিনটে করে নাইট্রোজেন খাপ, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, আমার আঁকা অনুযায়ী। তার মানে এই নয় যে এই তিনটেই থাকতে হবে, যে কোনো থাকতে পারে। আমার আঁকা অনুযায়ী এই তিনটে আমি পেলাম, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন। তাহলে এই যে তিনটে নাইট্রোজেন বেসকে একত্রে বলে কোডন। কোডন, তিনটে করে নাইট্রোজেন বেস নিয়ে হয় কোডন। আর এই কোডন, একটি কোডন মানে একটি জিন। ধরো আমার চুলটা কোঁকড়ানো হবে নাকি ষাট হবে, সোজা হবে, সেটা এই জিনটা বলে দেবে। একটা জিন একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। তাহলে আরেকবার কি বললাম, তাহলে নিউক্লিওটাইড গুলো সাজিয়ে সাজিয়ে তৈরি হলো ডিএনএ। ডিএনএ তিনটি করে নাইট্রোজেন বেস, এই যে তিনটি করে নাইট্রোজেন বেস নিয়ে তৈরি হয় কোডন। আর একটি কোডন মানে একটি জিন, আর একটি জিন মানে একটি বৈশিষ্ট্য। তাহলে ক্রোমোজোমকে ভেতরে ভেতরে গেলে আমরা এই জিনিসটা পাবো। এটা একেবারে ক্ষুদ্রতম অংশ, জিনের থেকে ক্ষুদ্রতম অংশ কিছু হয় না। আমাদের শরীরের প্রত্যেকটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে জিন। আমার নাকটা কেমন হবে, আমার চোখ কেমন হবে, আমার গায়ের ত্বকের রং কেমন হবে, ইচ এন্ড এভরি ক্যারেক্টারিস্টিক্স, শরীরের সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জিন। প্রত্যেকটা চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করার জন্য আলাদা আলাদা জিন রয়েছে। তাহলে আমরা কনক্লুশনে এসে পৌঁছালাম যে জিন, তাই তো, জিন আমাদের প্রত্যেকটা বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। তো মিউটেশন হচ্ছে হঠাৎ করে এই জিনের মধ্যে যদি পরিবর্তন হয়ে যায়। কিরকম? নাইট্রোজেন বেসটা কেমন ছিল? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন। কোনো কারণে ধরো এরকম হয়ে গেল, এখানে থাইমিনটা উড়ে গেল, অ্যাডেনিন চলে এলো, তাহলে কিন্তু আগের অবস্থায় এটা থাকলো না। তাহলে প্রথম জিনটা যে বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করতো, এখনো কি এই জিনটা সেই বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করবে? কখনোই না, বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে যাবে। এই যে হঠাৎ পরিবর্তন, এটাকেই বলবো মিউটেশন বা পরিব্যক্তি। এটা আমাদের হাতে নেই, আমরা কেউ বলতে পারি না আমাদের কখন মিউটেশন হবে, যে কোনো মুহূর্তে হতে পারে। এবং সেটা বিভিন্ন প্রাকৃতিক কারণে হতে পারে, কৃত্রিম কারণে হতে পারে। এবং মিউটেশনের যে ফলাফল সেটা ভালো হবে কেউ বলতে পারে না, সেটা ভালো হতেও পারে আবার খারাপ হতেও পারে। অর্থাৎ জিনের ভেতরে বা কোডনের ভেতরে এই যে হঠাৎ পরিবর্তন, যেমন ধরো অতিরিক্ত ইউভি রে, এক্স রে আমাদের এই কোডন গুলোকে পরিবর্তন করে দিতে পারে। বা ঘটনাটা এরকম হতে পারত, এখানে টি চলে এলো, সরি এখানে টি চলে এলো, এখানে এ চলে এলো, আগে ছিল এজিটি এখন হয়ে গেল টিজিএ। তাহলে এই যে পরিবর্তন, এটাই হচ্ছে মিউটেশন। হঠাৎ ঘটে যাওয়া কোডনের মধ্যে যে পরিবর্তন, সেটাই হচ্ছে মিউটেশন। তাহলে বংশগতি পড়তে গেলে এই দুটো টার্ম আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রকরণ, যার কারণে আমরা বাবা মায়ের মতো দেখতে নই, আমাদের সঙ্গে বাবা মাদের কিছু পার্থক্য রয়েছে। এবং মিউটেশন হচ্ছে আমাদের ক্রোমোজোমের ভেতরে ঘটে যাওয়া কিছু হঠাৎ পরিবর্তন, যার ফলাফল ভালো হতেও পারে আবার নাও হতে পারে। তো এটুকু বোঝার পর যে টার্মগুলো আমাদেরকে জানতে হবে, প্রথমেই জানতে হবে যেটা, সেটা হচ্ছে আমরা ডিপ্লয়েড প্রাণী, তাই তো। মানে আমাদের শরীরে প্রত্যেকটা ক্রোমোজোম, যদি আমি মোনাড ক্রোমোজোমই ধরি, আমাদের শরীরে প্রত্যেকটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় আছে। অর্থাৎ আমাদের 46টা ক্রোমোজোম মানে আমাদের 23টা জোড়া আছে। তো 23টা জোড়া যে ক্রোমোজোম, তাহলে ধরে নিলাম এটা 1 নম্বর জোড়া, এটা 1 নম্বর জোড়া। ধরে নাও, ধরো এখানে আমার চুলের বর্ণ নির্ধারণকারী জিন আছে বা কোডন আছে। যার কোডন তাই জিন, তাই আমি জিন কথাটাই ব্যবহার করছি। চুলের বর্ণ নির্ধারণকারী জিন আছে, ঠিক আছে, তার নাম দিলাম এ। সমস্ত ক্রোমোজোম মানে কি, আমাদের তো 23 জোড়া ক্রোমোজোম, একে অপরের সমস্ত। সমস্ত কথার অর্থ কি বলেছিলাম? যখন দুটো ক্রোমোজোম হাইট বা উচ্চতায় একই জায়গায় সেন্ট্রোমিয়ার থাকবে, ভেতরে জিনও একই থাকবে, তখন তাকে আমরা বলবো সমস্ত ক্রোমোজোম। তাহলে এই
নির্ধারণকারী জিন। তাহলে আমরা 46টা ক্রোমোজোমের মধ্যে 23টা পেয়েছি বাবার থেকে আর 23টা পেয়েছি মায়ের থেকে। তাহলে এটা পেয়েছি দুটোর মধ্যে, তাহলে 23টা যদি হয় তাহলে এটা ধরে নিলাম পেয়েছি বাবার থেকে, এটা ধরে পেয়েছি, তাহলে অবশ্যই এটা কার থেকে হবে? মায়ের থেকে। এটা বাবার থেকে পেয়েছি না মায়ের থেকে পেয়েছি, কিন্তু এই ক্রোমোজোম দুটো কোথায় আছে? আমার শরীরে আছে। দেখছি যে এখানে চুলের বর্ণ নির্ধারণকারী জিন এ আছে। ধরে নিলাম চুলের বর্ণ নির্ধারণকারী, আমার বাবার চুলটা হচ্ছে কোঁকড়ানো, তাহলে এখানে কোন জিনটা থাকবে? কোঁকড়ানো বৈশিষ্ট্যটা প্রকাশ পাওয়ার জন্য যে জিনটা থাকবে, কোঁকড়ানো বৈশিষ্ট্যটা প্রকাশ করার জন্য এই জিনটা থাকবে। ঠিক আছে, এবার ধরে নিলাম আমার মায়ের চুল স্ট্রেট, সেখানে কোনো ভাঁজ নেই, কোঁকড়ানো অবস্থা নেই, তাহলে মায়ের থেকে পেয়েছি মানে মায়ের এখানে চুলটা কি হবে? চুল সোজা। ঠিক আছে, দেখো প্রত্যেকটা অংশ কিন্তু বুঝতে হবে যে আমরা, এটা হচ্ছে এর সমস্ত ক্রোমোজোম, এখানে যদি চুলের বর্ণ নির্ধারণকারী জিন থাকে তাহলে এখানেও চুলের বর্ণ নির্ধারণকারী জিন থাকবে। এবার এটা যদি আমি পাই বাবার থেকে, অবশ্যই এটা পাবো মায়ের থেকে। এবার আমি বলেছি ধরে নিলাম মায়ের বাবার চুল হচ্ছে কোঁকড়ানো আর মায়ের চুল হচ্ছে সোজা। ঠিক আছে, এবার তাহলে এখানে কিন্তু জিনটা একই, এটাও চুলের বর্ণ নির্ধারণকারী জিন, এটাও বর্ণ নির্ধারণকারী জিন, কিন্তু সরি আমার একটু বলতে ভুল হচ্ছে, বর্ণ যদি বলো তাহলে তো কোঁকড়ানো নেওয়া যাবে না। ধরো আমার বাবার চুলটা হচ্ছে সাদা বা ব্রাউন, এটা হচ্ছে কালো, বিদেশি মানুষের যেমন হয় সেটা সাদা আর এটা হচ্ছে কালো, তাহলে দুটোই কিন্তু বর্ণ নির্ধারণকারী জিন, কিন্তু দুটোর বর্ণ কি এক? একজনের সাদা একজনের কালো, তাহলে আমার কি হবে? আমার চুল কি হবে? সাদা কালো মিশিয়ে হবে, না কালো হবে, না সাদা হবে? কি করে বুঝবো? তো সেটার জন্যই আমাদের বংশগতি প্রয়োজন। আমি এটা বোঝাতে এই এক্সাম্পলটা দিলাম যে আমাদের শরীরের প্রত্যেকটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় আছে এবং একই স্থানে একই জিন থাকে। দেখো এখানে চুলের বর্ণ নির্ধারণকারী, এখানেও বর্ণ নির্ধারণকারী জিন, বিষয়টা একই। এবার বর্ণ সাদা হতে পারে, কালো হতে পারে, বেগুনি হতে পারে, হলুদ হতে পারে, সেটা হোক, কিন্তু বিষয় তো একই, চুলের বর্ণ। এখানে যদি চুলের বর্ণ নির্ধারণকারী জিন থাকে, এখানে কখনোই ত্বকের বর্ণ নির্ধারণকারী জিন থাকবে না, এখানে চুলের বর্ণ নির্ধারণকারী জিন থাকবে। আর একটা এক্সাম্পল দিই, ধরো এখানে আমার উচ্চতার জন্য জিন আছে বা বাবার উচ্চতার জন্য জিন আছে পি, এখানেও কিন্তু মায়ের উচ্চতার জন্যই জিন থাকবে। এবার হতে পারে বাবা লম্বা মাও লম্বা, তাহলে তো লম্বা লম্বা আমি লম্বা হবো। এবার বাবা বেটে আমি মা বেটে, সন্তান বেটে, কিন্তু যদি হয় বাবা লম্বা মা বেটে, সন্তান কি হবে, কি করে বের করব? সেটাই হচ্ছে আমাদের বংশগতি। তো একটা জিনিস আমরা এখান থেকে বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে প্রতিটা বৈশিষ্ট্যকে নির্ধারণ করার জন্য দুটি জিন আছে, তাই না? এই যে 1 নম্বর জিন, 2 নম্বর জিন। জিন অ্যাকচুয়ালি একটাই, কোন জিন? চুলের বর্ণ নির্ধারণকারী জিন, কিন্তু জিনটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ তার ট্রেট, প্রলক্ষণ, যেটাকে তোমরা প্রথম যে টার্মটা বংশগতি খুললেই পাবে, সেটা পাবে প্রলক্ষণ বা ট্রেট বা বৈশিষ্ট্য যাকে বলো। বৈশিষ্ট্যটা দু রকমের। কি বৈশিষ্ট্য পেলাম? একটা পেলাম কালো, একটা পেলাম সাদা, একটা পেলাম লম্বা, একটা পেলাম বেটে। বিষয় একই, এখানে বিষয় কি? চুলের বর্ণ, এখানে বিষয় কি? উচ্চতা। তাহলে উচ্চতা নির্ধারণকারী জিন একটা, কিন্তু বিষয় দুটো, একটা কালো একটা সাদা, একটা লম্বা একটা বেটে। তাহলে এইগুলো হচ্ছে জিনের রূপভেদ পার্থক্য, এটাও একটা জিন নির্ধারণ করছে, এটাও একটা জিন নির্ধারণ করছে। তাহলে এই যে রূপভেদ, জিনের যে রূপভেদ, তাকে বলা হয় অ্যালিল। বংশগতির মোস্ট ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে অ্যালিল। তাহলে দুটো শব্দ আমি জানলাম, প্রলক্ষণ আর অ্যালিল। আর আরো একবার পরিষ্কার করে দিই, আমাদের প্রত্যেকটা ক্রোমোজোম, আমি একটুখানি বোর্ডটা পরিষ্কার করে দিই। এটা একে অপরের সমস্ত ক্রোমোজোম, একে অপরের সমস্ত ক্রোমোজোম। ধরে নিলাম এই ক্রোমোজোমটা
এ, এই ক্রোমোজোমটা বি। এরা একে অপরের সমসমস্ত। সমসমস্ত মানে একটা বাবার থেকে পেয়েছি, একটা মায়ের থেকে পেয়েছি। তুমি যেটা খুশি ধরে নিতে পারো। তুমি যদি এটা ধরো বাবার থেকে পেয়েছি, তাহলে এটা মায়ের থেকে পেয়েছি, বা এটা বাবার থেকে পেলে এটা মায়ের থেকে পেয়েছি। এবার এখানে যে জিন থাকবে, এখানেও সেই জিন থাকবে। তুমি যে কোনো একটা বৈশিষ্ট্য ধরতে পারো। ধরে নাও কারো শারীরিক গঠন, কারো শারীরিক গঠনের জন্য জিন আছে। শারীরিক গঠন, শারীরিক গঠনের জন্য জিন আছে, কিন্তু ধরে নিলাম যে এখানে শারীরিক গঠনের জন্য জিন। এবার ধরে নিলাম এটার ক্ষেত্রে জিনটা হচ্ছে মোটা, এখানে হচ্ছে পাতলা বা রোগা যাকে বলবো। তাহলে জিন একটাই, জিন কি শারীরিক গঠনের জন্য নির্ধারণকারী জিন, কিন্তু সেই জিনটা কেউ বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে মোটা, কেউ বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে পাতলা। তাহলে এই যে দুটো পার্থক্য, এটাও একটা জিন, এটাও একটা জিন, কিন্তু এরা একে অপরের বিপরীত বা একইও হতে পারে। মোটা মোটা বা পাতলা পাতলা, এরা একে অপরের একই রকম বা বিপরীত, এদেরকে বলবো অ্যালিল। তাহলে এ এর অ্যালিল, তাহলে এ এর অ্যালিল, যদি এখানে ছোট হাতের এ ছোট হাতের বি দিই, তাহলে এ আর বি একে অপরের অ্যালিল। তাহলে আমাদের শরীরে যতগুলো বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা বৈশিষ্ট্য বহিঃপ্রকাশ করার জন্য একটা করে জিন আছে, আর একটা করে জিন মানে কটা করে অ্যালিল? দুটো করে অ্যালিল। এই জায়গাটা পরিষ্কার হওয়া ভীষণ জরুরি যে একটা জিনের জন্য দুটো করে অ্যালিল থাকে। আর প্রলক্ষণ মানে কি? এই যে শারীরিক গঠনটা হচ্ছে আমার বৈশিষ্ট্য, কিন্তু সেটা কেমন? কেউ মোটা, কেউ পাতলা, কেউ বা ছিপছিপে গড়নের, তাহলে এটা হচ্ছে প্রলক্ষণ। কারো চুলের রং কালো, কারো চুলের রং সাদা, চুলের রংটা বৈশিষ্ট্য, কিন্তু প্রলক্ষণটা কি? কেউ কালো, কেউ কারো সাদা, কারো চুলটা কোঁকড়ানো, কারো চুলটা সোজা। তাহলে চুলের গঠনটা যদি বলো তাহলে সেটা বৈশিষ্ট্য, কিন্তু কারো কোঁকড়ানো, কারো সোজা, এটা হচ্ছে প্রলক্ষণ। তাহলে চারটে টার্ম আমরা প্রথমে জানলাম, অ্যালিল, প্রলক্ষণ, তারপরে আমরা জানলাম যে মিউটেশন ও প্রকরণ। আরেকটা জিনিস খেয়াল করবে, পৃথিবীতে তখন জিন সম্পর্কে ধারণা পরিষ্কার হয়নি, তো তখন বলা হতো জিনকে সেইভাবে বলা হতো না, জিনকে আমরা